আমরা প্রায়শই একটা কথা বলতে শুনি যে আর্টসে পড়তে এ প্লাস পাওয়া যায় না। আমার বন্ধু বান্ধবী অনেক আছে যারা বলতো, এই তুই আর্টস নিছস, তুই তো এ প্লাস পাবি না, তুই তো জাস্ট পাস করার জন্য পড়তেছস। আদৌ কি এটা সত্যি? না ভাইয়া, এটা মোটেও সত্যি না। যেই পাঁচটা কাজ তুমিও যদি করো, তুমিও আমার মতো আর্টস থেকে এ প্লাস পেতে পারো এবং খুব ভালো একটা রেজাল্ট করতে পারো। এখন কোন পাঁচটা, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিও জুড়ে। ওকে, দেখো, শুরুতেই আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। আমি আগেও বলেছি যে আর্টসের স্টুডেন্টদের একটা সবচেয়ে বড় সমস্যা, তারা একদম ইজিলি পাস করতে চায় বা ইজিলি ভালো রেজাল্ট করতে চায়। কিন্তু ভাইয়া, সাকসেসের কিন্তু কোনো শর্টকাট নেই। তোমাদের যদি ভালো রেজাল্ট করার আশা থাকে বা এক্সপেকটেশন থাকে, সবার আগে একদম রাইট যে হার্ড পথটা আছে না, কঠিন রাস্তা, ওই কঠিন রাস্তা দিয়ে হাঁটা শুরু করো। তোমরা একটা ভুল করো, তোমরা কি করো যে সরাসরি টেস্ট পেপার বা গাইড পড়ো, সৃজনশীল কমপ্লিট করো। কিন্তু না, আগে তোমার কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে। টেক্সট বই পড়ে কনসেপ্ট ক্লিয়ার না করলে তুমি কিন্তু কি করতে পারবা না, ভালো একটা রেজাল্ট করতে পারবা না। সবার আগে তোমার কনসেপ্ট জানা লাগবে, যাতে বইয়ের যেই কোনো জায়গা থেকে যেমন ইচ্ছা ওইভাবে কোশ্চেন আসলেও তুমি যাতে অ্যান্সার করতে পারো। এখন কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বই পড়ো, তারপরে হচ্ছে তোমার যা ইচ্ছা তাই করতে পারো। তোমরা ক্লাস করবা, অনলাইনে ক্লাস করতে পারো, রিসোর্স ব্যবহার করতে পারো, এআই কে ব্যবহার করতে পারো, কত কিছু আছে কনসেপ্ট বোঝার জন্য। কনসেপ্ট ক্লিয়ার করার পরে এইবার তুমি যা ইচ্ছা তাই করো। এখন তোমার যেই বই থেকে ইচ্ছা ওই বই থেকে পড়ো, তোমাকে কেউ আটকাবে না। কিন্তু সবার আগে এ প্লাস পেতে হলে এবং ভালো রেজাল্ট করতে হলে কনসেপ্ট ক্লিয়ার থাকতেই হবে, বিশেষ করে কয়েকটা সাবজেক্টের। আমি বলি, তোমার কয়েকটা সাবজেক্টের মধ্যে আছে বাংলা, বাংলা বিশেষ করে বাংলা সেকেন্ড, তারপরে ইংরেজি, ইংরেজি ফার্স্ট পেপারের ওয়ার্ড মিনিং, আর ইংরেজি ফার্স্ট সেকেন্ড পেপারের গ্রামার, একদম গ্রামার কিন্তু ভালো হবে। এবং আইসিটি, আইসিটি যত কিছু আছে, সংখ্যা পদ্ধতি থেকে শুরু করে নন গেট নেট গেট থেকে শুরু করে সি প্রোগ্রামিং, তারপর এইচটিএমএল, সকল কিছুর সম্পর্কে তোমার একদম বেসিক কনসেপ্ট থাকা লাগবেই। এই জন্য দরকার হলে নোট করে করে অল্প অল্প করে পড়বা, কোনো সমস্যা নাই, কিন্তু বুঝে পড়বা। সরাসরি যদি গাইড প্র্যাকটিস করো হবে না কিন্তু। তারপরে তোমার কিছু কিছু গ্রুপ সাবজেক্ট আছে, গ্রুপ সাবজেক্টগুলোর মধ্যে আমি বলতে পারি ইকোনমিক্স, ইকোনমিক্সটা নোট করবা যাদের ইকোনমিক্স আছে। আবার আমি বলবো যে লজিকটা আমার কাছে কঠিন লাগতো, লজিকটা নোট করতে পারো, কারণ কি লজিকের কিছু কিছু ব্যাপার খুব ক্রিটিক্যাল লাগতো আমার কাছে। এইরকম তোমার কাছে গ্রুপ সাবজেক্টগুলো যেগুলো কঠিন লাগে, ওগুলো কিন্তু তুমি একদম কনসেপ্টগুলো নোট করে করে পড়তে পারো, যাতে যে কোনো সময় তুমি কিন্তু প্রথমবার পরে বুঝবে এমন কোনো কথা না, পড়তে পড়তে তারপর একটা সময় কনসেপ্ট তোমার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এই কারণে তোমরা আগে কনসেপ্টটা ধরে ধরে শিখবা, তারপর হচ্ছে টপিক ভিত্তিক নোট বানাবা। এই যে আমি বলছি, প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো তোমাকে কঠিন মনে হয় ওগুলো নোট করবা। টপিক ভিত্তিক কোনগুলো, যেগুলো থেকে বারবার কোশ্চেন আসে আর যেগুলো তুমি ভুলে যাও, দুটা বিষয় নোট বানাবা। একটা হচ্ছে ইম্পর্টেন্ট, 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 আরেকটা হচ্ছে কি যেখান থেকে বারবার কোশ্চেন আসে। তুমি যখন টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো দেখবা বা টেস্ট পেপার সলভ করবা, গাইড সলভ করবা, দেখবা কি যে এত বড় বড় চ্যাপ্টার কিন্তু কিছু কিছু টপিক থেকে বারবার কোশ্চেন আসে, যেগুলো তোমার জন্য জানাটা খুবই গুরুত্বপূর্ণ। ওগুলো হচ্ছে কি তুমি নোট করে রাখবা, বারবার আসে, কোথায় আসে, এক্সামে আসে। হ্যাঁ, ওগুলো হচ্ছে তুমি নোট করে রাখতে পারো। এগুলো হচ্ছে তখন তোমার সময়, তখন তোমার কাজে দিবে পরীক্ষার আগের দিন। পরীক্ষার আগের দিন এত কিছু পড়া তোমার সম্ভব না। তুমি কি করলা, জাস্ট নোট খাতা উল্টা পরীক্ষা চলে গেলা, সকলে হাই হুতাশ করবে, তুমি চিলের উপরে পরীক্ষা দিবা। এটা আমি করতাম, তাই তোমাদের বলছি। ওকে, তারপর আরেকটা হচ্ছে লিখে প্র্যাকটিস করা। লিখে প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই, বিশেষ করে মানবিকের শিক্ষার্থীদের জন্য। কারণ হচ্ছে মানবিকের শিক্ষার্থীদের কাজই হচ্ছে কনসেপ্ট জানা, ওগুলো পরীক্ষার খাতায় খালি লেখা। কারণ হচ্ছে আমাদের প্রায় প্রত্যেকটা বিষয় কিন্তু কি আমাদের লেখা লাগে, সৃজনশীল লেখা লাগে। আর একটা সৃজনশীলে আমরা 20 মিনিটের বেশি পাই না। সুতরাং টাইম ম্যানেজমেন্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। টাইম ম্যানেজমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমি যদি একটা সৃজনশীলে 30 মিনিট সময় ব্যয় করে ফেলি, তাহলে আমি 7টা সৃজনশীলের অ্যান্সার করে আসতে পারবো না। সুতরাং আমার বারবার প্র্যাকটিস করা লাগবে। আর প্র্যাকটিস করলে কি হয় যে একটা সময় দেখবো তোমার হাতের লেখা সুন্দর হচ্ছে, তার পাশাপাশি তুমি পরীক্ষাটা কমপ্লিট করে আসতে পারছো। আর বোর্ড পরীক্ষার আরেকটা তোমাকে আমি কি বলি, একটা গুপ্ত একটা কথা বলি, সেটা হচ্ছে যার খাতা দেখতে যতটা সুন্দর সে তত বেশি নাম্বার পায়। এখন খাতা দেখতে সুন্দর হতে হলে কি হাতের লেখা ক্লিয়ার, হাতের লেখা সুন্দর হওয়া লাগবে না, হাতের লেখা সুন্দর হওয়া লাগবে না, হাতের লেখা ক্লিয়ার থাকা লাগবে। তোমার খাতায় কোনো কাটাছিড়ি করা যাবে না, তোমার হাতের লেখাগুলো স্পষ্ট থাকা লাগবে, সোজা সোজা লাইন থাকা লাগবে। এর ফলে কি তোমার খাতাটা দেখতে সুন্দর লাগবে,
অটোমেটিক একটা ভালো নাম্বার চলে আসবে। আর এই যে সুন্দর লাগবে খাতায় কিভাবে, এটা লিখে প্র্যাকটিস করলেই তোমার অটোমেটিক হয়ে যাবে। সুতরাং যখন তোমার লিখে প্র্যাকটিস করবা তখন তুমি পরীক্ষার হলে সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবা, তোমার হাতে লেখা কাটা ছেঁড়া হবে না, আর অটোমেটিকই তখন তোমার এ প্লাসটা চলে আসবে। এ প্লাসটা কি তখন অটোমেটিক চলে আসবে। ওকে, তারপরে হচ্ছে যখন তুমি কনসেপ্ট ক্লিয়ার করে ফেলছো, নোট কমপ্লিট করে ফেলছো, হাতের লেখাও মোটামুটি গুছিয়ে ফেলছো, তখন তোমার কাজ কি বোর্ড কোশ্চেন সলভ করা। বিশেষ করে এটা পরীক্ষার আগ দিয়ে আমি বলবো যে এইচএসসি 27-26-এর এইচএসসি 26-এর এখনই উপযুক্ত সময় যে তোমরা এখন হচ্ছে 2 থেকে 3 বছরের বোর্ড কোশ্চেন সলভ করো। কারণ কি তোমার বোর্ড কোশ্চেন থেকে ভালো পরিমাণে অ্যাটলিস্ট 60% কমন পড়ে বোর্ড কোশ্চেন থেকে। সুতরাং তুমি যদি বোর্ড কোশ্চেন সলভ করো তাহলে কি তোমার ভালো একটা ফলাফল আসার সম্ভাবনা বেড়ে যায়। কি কি সলভ করবা? সিকিউ সলভ করবা প্লাস এমসিকিউ। তোমরা অনেকে কি করো, সিকিউর উপরে ফোকাস দাও কিন্তু এমসিকিউর উপর ততটা ফোকাস দাও না। কিন্তু ভাই এমসিকিউতে যদি খারাপ হয় তাহলে কখনোই তুমি এ প্লাস পাবা না। এ প্লাস পেতে হলে অবশ্যই এমসিকিউতে প্রায় 95% মার্কস মিনিমাম পাওয়া লাগবে, কারণ এমসিকিউতে হচ্ছে ছাক্কা নাম্বার, আর সিকিউতে তুমি যতই ভালো লিখো না কেন তুমি 10-এ 8-এর বেশি পাবা না। কিন্তু এমসিকিউতে কিন্তু কি তুমি 30-এ 30ই পেতে পারো, 30-এ 30ই পেতে পারো। সুতরাং এমসিকিউতে বেশি ফোকাস করবা। তারপর সে লিটল বাট রেগুলার, এখানে কি স্টাডি, তুমি প্রতিদিন দরকার হলে কম করে লেখাপড়া করবা কিন্তু রেগুলারলি লেখাপড়া করবা। কারণ হচ্ছে কনসিস্টেন্সি তোমাদের মানবিক শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। তোমার আজকে ভাল লাগতেছে না, আজকে দরকার হলে অল্প পড়ো, কালকে বেশি পড়বা। কিন্তু আজকে ভাল লাগতেছে না, আজকে পড়বো না, ফালায় রাখি, কালকে বেশি করে পড়ে ফেলবো, এইরকম না। তোমরা আজকে হলেও যতটুকু পারো ততটুকু পড়বা, লাগলে অল্প পড়বা কিন্তু রেগুলার পড়বা। বিনা একদম একান্ত প্রয়োজন না হলে লেখাপড়া বাদ দিবা না। প্রতিদিন অল্প 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 করে এক লাইন করে পড়লেও কিন্তু কি দেখা যায় বছর শেষে 365টা লাইন পড়া হয়ে যায়। এইরকম অল্প করে পড়বা কিন্তু অনেক বেশি পড়বা। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি আজকে রাফলি ধারণা। এই 5টা জিনিস যদি তুমি তোমার মাথায় রাখতে পারো, এই 5টা জিনিসের উপরে যদি তুমি আমল করতে পারো, আমল কথাটা আমি ইউজ করলাম, দেখো আমল, আমল মানে কি মেনে চলা। এই 5টা জিনিস যদি তুমি মেনে চলতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমার এ প্লাস আল্লাহ ছাড়া কেউ ঠেকায় রাখতে পারবে না। সুতরাং তোমরা যারা চিন্তা করছো যে এখন থেকে তোমার প্রিপারেশন নিবে, বিশেষ করে এইচএসসি 26-এর হাতে কিন্তু এই একটা কামব্যাক দেওয়ার লাস্ট সময়, আর এইচএসসি 27 তোমার হচ্ছে কি সময় ব্যবহার এখনই করতে হবে, টাইম ম্যানেজমেন্ট, টাইম ইউটিলাইজেশন এখন থেকেই করে যেতে হবে। ওকে, যাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাদের হেল্প নিতে পারো, অনলাইনে হেল্প নিতে পারো। আশা করছি তোমার সকল সমস্যার সমাধান আমরা করে দেব। তোমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, আমাকে ফলো করতে পারো, আমিও তোমাকে যতটা সম্ভব ততটা হেল্প করব। ওকে ভাইয়া, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।